তো আজকে আমরা দেখব হচ্ছে আমাদের শেপ অফ অরবিটালস। তো আমরা অলরেডি কিন্তু কোয়ান্টাম সংখ্যা পড়ে আসছি। তো সেখানে আমরা কিন্তু আমাদের যে উপশক্তি স্তরগুলো ছিল, যেমন ধরো এস, তারপরে ই, টি, ডি, এফ, ওকে, এই উপশক্তি স্তরগুলো আসলে দেখতে কেমন, আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এখান থেকে তুমি এমসিকিউ কমন পাবা, তারপরে যে কোনো বিশ্ববিদ্যালয়ের
রিটেনে তুমি হচ্ছে যে এই অরবিটালের আকৃতি থেকে কি প্রশ্ন আসবে, এবং এগুলো কিন্তু তোমাকে পরীক্ষায় ডিরেক্টলি আঁকতে বলবে। ওকে, শেপগুলো। তো চলো আমরা প্রথমে একটু এস অরবিটালের আকৃতিগুলো একটু দেখার চেষ্টা করি। তো দেখো, এইটা হচ্ছে আমাদের এস অরবিটালের আকৃতি। একটু সহজভাবে দেখাই, তারপর তোমাকে জিনিসটা বোঝাবো। ওকে, আছে ওকে, আচ্ছা লক্ষ্য করো এটা। এই হচ্ছে আমাদের এস অরবিটাল। দেখো ভালো করে মনোযোগ দাও, দেখা যাচ্ছে লাস্ট পেজ থেকে? আচ্ছা দেখো, বেসিক্যালি অরবিটাল কি জিনিস? অরবিটাল হচ্ছে কিন্তু একটা ত্রিমাত্রিক জিনিস, বুঝতে পারছো? দেখো এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে তোমার অরবিট, ওকে, আরেকটা শব্দ হচ্ছে অরবিটাল। তো অনেকেই কিন্তু আমরা দুইটা শব্দের মধ্যে পার্থক্য বুঝি না, আমাদের কাছে মনে হয় দুইটা কি সেম জিনিস। ওকে, অরবিট হচ্ছে একটা দ্বিমাত্রিক জিনিস। ওকে, এটা হলো ভাই দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিকের মধ্যে পার্থক্য বুঝো? বলো সাইন, ডাইমেনশন কয়টা? অনেকগুলো, ঠিক আছে। বিজ্ঞানের কিন্তু 11 ডাইমেনশনেরও খোঁজ পাইছে, বুঝতে পারছো? আমরা কত মাত্রার দুনিয়াতে বসবাস করি বলো দেখি? রাইতে বলো, কত মাত্রার দুনিয়া? 3 ডাইমেনশন। কয়টা ডাইমেনশন? 3। আচ্ছা, 2D এর উদাহরণ দেই তোমাদেরকে। 2D হচ্ছে, আচ্ছা বলো আমাদের এই যে হোয়াইট বোর্ডের যে স্পেসটা, এই যে আমাদের হোয়াইট বোর্ডের যে স্পেস আছে এটা কত মাত্রায় আছে বলতে পারবা? কত মাত্রায় এটা? শুধু ডিসপ্লে নাকি টোটাল মানে পুরোটা? জাস্ট এই হোয়াইট বোর্ডটা কত মাত্রায় আছে? 2D। অর্থাৎ আমাদের এই হোয়াইট বোর্ডে দেখো, ধরো আমি কলমটাকে এইভাবে রাখছি, যদি এইভাবে রাখি এটা হচ্ছে আমাদের x, আর যদি এইভাবে রাখি তাহলে এটা কি y। 3 ডাইমেনশন কেমনে দেখাইতে হবে? এই যে এইভাবে দেখাইতে হবে। তাহলে তুমি কিন্তু বোর্ডের উপরে কোনোভাবে 3 ডাইমেনশন আঁকতে পারবে না, বুঝতে পারছো? এটা 2 ডাইমেনশন। ওকে, বা ধরো আমি যদি একটা সার্কেল ড্র করতে চাই, বলো এই সার্কেলটা দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক? দেখো সার্কেলটা কোথায় আঁকছি আমি? এই কথাটা প্লিজ মনোযোগ দিয়ে এগুলো বোঝার চেষ্টা করো, পরে এগুলো কিছু বুঝবে না, পরীক্ষার হলে আনসার করতে পারবে না। এই সার্কেলটা কত ডাইমেনশনে আছে? 2 ডাইমেনশন। বিকজ তুমি সার্কেলটা আঁকছো কোথায়? এই হোয়াইট বোর্ডের উপরে তুমি আঁকছো, বা ব্ল্যাক বোর্ডের উপরে তুমি আঁকছো, তাহলে 2 ডাইমেনশন। তাহলে বোরের মডেলে আমরা কি পড়ছিলাম? ইলেকট্রন কোথায় আবর্তন করে? নিউক্লিয়াসের চারপাশে এরকম বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণনশীল অবস্থায় থাকে। তাহলে এই যে কক্ষপথের যে কনসেপ্টটা, এটা কি দ্বিমাত্রিক না দ্বিমাত্রিক? 2 ডাইমেনশন। তাহলে বোরের যে পরমাণু মডেল, এটা কি ধরনের পরমাণু মডেল? দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক? দ্বিমাত্রিক মডেল, বুঝতে পারছো? ওকে, বাট আমাদের বর্তমানে সবচেয়ে আধুনিক পরমাণু মডেল কোনটা? কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। যেই মডেলে আমরা ইলেকট্রনকে কি হিসেবে চিন্তা করব? একটা ত্রিমাত্রিক তরঙ্গ। ওকে, তার মানে ইলেকট্রন এখন থাকে কোথায়?
নিউক্লিয়াসের চারপাশে একটা ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনটা কি করে, অবস্থান করে। তাহলে আমরা কিন্তু এখন 2 ডাইমেনশন থেকে বের হয়ে গেছি, আমরা এখন 3 ডাইমেনশনে চলে আসছি। তোমাকে একটা সহজ উদাহরণ দেই, ফুটবল দেখছো না তোমরা সবাই? ফুটবলটা দ্বিমাত্রিক বস্তু নাকি ত্রিমাত্রিক বস্তু? অবশ্যই ত্রিমাত্রিক বস্তু আমাদের ফুটবল, ঠিক আছে। তারপরে আমরা যে টেনিস বল দিয়ে ক্রিকেট খেলি, এটাও কি ত্রিমাত্রিক বস্তু? একজনের মাথা তুমি ইট মারছো, এটা কি বস্তু? ত্রিমাত্রিক বস্তু। তুমি কি ধরনের, তোমার বডিটা কি শেপের? তুমিও ত্রিমাত্রিক, কথাটা বুঝতে পারছো? তোমার বডিতে অ্যাকচুয়ালি কোন ডাইমেনশনটা সবচেয়ে বড় বলো তো, দৈর্ঘ্য বস্তু উচ্চতার মধ্যে? উচ্চতা সবচেয়ে বড়। অ্যাকচুয়ালি তুমি চাইলে উচ্চতাকে দৈর্ঘ্য চিন্তা করতে পারো। ধরো তুমি এখন সোজা আছো, আমি তোমার যদি বিছনায় শোয়া দেই, তাহলে কিন্তু কাহিনী অন্যরকম হয়ে যেতে পারে, কথাটা বুঝতে পারছো? তখন তোমার উচ্চতাটাই কি হয়ে যাবে, দৈর্ঘ্য। আমি তোমাকে আসলে কি আইডিয়াটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা এখন ধীরে ধীরে দ্বিমাত্রিক কনসেপ্ট থেকে কোথায় যাচ্ছি, ত্রিমাত্রিক কনসেপ্টে যাচ্ছি। দেখো ত্রিমাত্রিক মানে কয়টা অক্ষ? 3টা অক্ষ। 4th ডাইমেনশনে তুমি যদি থাকো তোমাকে দেখা যাবে না, বুঝতে পারছো? তুমি হচ্ছে গায়েব হয়ে যাবে, 4র্থ মাত্রায় থাকবে। বাট আইনস্টাইনের মতে 4র্থ মাত্রাটা কি আমাদের টাইম, ওকে? 4th ডাইমেনশনের টাইম, দেখ টাইম নিয়ে আমি কথা বলবো না, এগুলো জটিল আলোচনা। তাহলে এই যে এতদিন যাবত আমরা যে অরবিট শব্দটা ব্যবহার করছি, অরবিট যে টার্মটা হচ্ছে যে আমরা ব্যবহার করছি, এই টার্মটা হচ্ছে ভাই কি ধরনের টার্ম বলো? এটা একটা দ্বিমাত্রিক শব্দ, ওকে? অরবিট হচ্ছে দ্বিমাত্রিক শব্দ। অরবিটের ধারণা আমরা কোন মডেল থেকে পাইছি? বোরের পরমাণু মডেল থেকে আমরা পাইছি। বাট এখন আমরা একটা নতুন শব্দের অবতারণা করব, সেটা কি? অরবিটাল। ওকে, অরবিটাল কি ধরনের কনসেপ্ট? তাহলে অরবিটাল হচ্ছে কি একটা ত্রিমাত্রিক ধারণা। অরবিট হচ্ছে দ্বিমাত্রিক ধারণা, অরবিটাল হচ্ছে ত্রিমাত্রিক ধারণা। অরবিটাল কাকে বলে? সবাই খাতার মধ্যে সুন্দর করে লিখো, আগেও লেখাইছিলাম একবার, আবার লিখো। সবাই অরবিটালের সংজ্ঞা লিখো। লিখো লিখো নিউক্লিয়াসের চতুর্দিকে, নিউক্লিয়াসের চতুর্দিকে সবাই, নিউক্লিয়াসের চতুর্দিকে, নিউক্লিয়াসের চতুর্দিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে, নিউক্লিয়াসের চতুর্দিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে, নিউক্লিয়াসের চতুর্দিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন খুঁজে পাবার সম্ভাবনা, ইলেকট্রন খুঁজে পাবার সম্ভাবনা 90 থেকে 95%, 90 থেকে 95% তাকে বলা হয় অরবিটাল, তাকে বলা হয় অরবিটাল। আর অরবিটের সংজ্ঞা লিখো, অরবিটের সংজ্ঞা লিখো, লিখো বোরের পরমাণু মডেল অনুযায়ী, বোরের পরমাণু মডেল অনুযায়ী, বোরের পরমাণু মডেল অনুযায়ী, বোরের পরমাণু মডেল অনুযায়ী নিউক্লিয়াসের চারপাশে, নিউক্লিয়াসের চারপাশে যে দ্বিমাত্রিক, যে দ্বিমাত্রিক
বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে তাকে বলা হয় অরবিট। বুঝা গেল ডিফারেন্সটা? আশা করি পরীক্ষা আসলে আমরা সংকলিত। আচ্ছা, এখন দেখো এই ছবিটা একটু দেখো, এখানে কয়টা অক্ষ? 3টা অক্ষ। এই যে এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের y, এটা হচ্ছে আমাদের কি z। ওকে, দেখো যদিও এটা দেখতে, মনোযোগ দাও, যদিও এটা দেখতে আসলে বৃত্তের মতো মনে হচ্ছে, বাট এটা আসলে কিন্তু কোনো বৃত্ত না। এটা হচ্ছে ওদের যে টেনিস বল দেখছো না? ওকে, টেনিস বল। ওকে, এটা কিন্তু একটা টেনিস বল। তাহলে টেনিস বল কি ধরনের বস্তু বলো? ত্রিমাত্রিক বস্তু না? ত্রিমাত্রিক বস্তু। ওকে, অর্থাৎ তুমি এভাবে চিন্তা করতে পারো, টেনিস বলের একটা সেন্টার আছে না? ধরো টেনিস বল তুমি নিলা, টেনিস বলের একটা সেন্টার আছে। তাহলে তুমি যদি টেনিস বলের সেন্টারকে তুমি যদি নিউক্লিয়াস চিন্তা করো, ওকে, তাহলে ওই নিউক্লিয়াসের আশেপাশে যে অঞ্চলটা আছে ওই অঞ্চলটাকে আমি চিন্তা করব অরবিটাল। কি চিন্তা করব? অরবিটাল। আমি আবার বলছি, আমাদেরকে টেনিস বল তুমি চিন্তা করো, টেনিস বল কি বস্তু বলো? একটা ত্রিমাত্রিক বস্তু। তাহলে টেনিস বলের যে কেন্দ্র আছে এটাকে তুমি কি বিবেচনা করবা? নিউক্লিয়াস। নিউক্লিয়াস বিবেচনা করবা। আর ওই সেন্টারের আশেপাশে যে স্পেসটা আছে, যে জায়গাটা আছে, ওই জায়গাটাকে আমি কার সাথে তুলনা করব? অরবিটালের সাথে আমি তুলনা করব। এবং ওই অরবিটালে কি অবস্থান করে? ইলেকট্রন অবস্থান করে। তাহলে অরবিটাল হলো ইলেকট্রনের ঘর। অরবিটাল তাহলে কি বলো? ইলেকট্রনের ঘর। তাহলে লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে আমাদের তিনটা অক্ষের ছেদবিন্দু। এই যে দেখো, এটা x y এবং z এর ছেদবিন্দু। তাহলে x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের যে ছেদবিন্দুটা থাকবে, এই ছেদবিন্দুটাকে আমরা বলবো নিউক্লিয়াস। কথাটা বুঝতে পারছো? তিনটা অক্ষের যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটাকে আমরা বলবো নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াসের চারপাশে ত্রিমাত্রিক জায়গাতে কে অবস্থান করবে? ইলেকট্রন অবস্থান করবে। তাহলে যখন আমি ত্রিমাত্রিক জায়গা বলতেছি, এর মানে ইলেকট্রন x অক্ষেও আছে, ইলেকট্রন y অক্ষেও আছে, আবার কি ইলেকট্রন z অক্ষেও আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা s অরবিটালের আকৃতি। s অরবিটালের আকৃতি গোলাকার নাকি গোলকাকার? বলো দেখি। গোলকাকার। গোলাকার না, গোলাকার হচ্ছে সার্কেল। কথাটা বুঝতে পারছো? এটা কিন্তু কোনো সার্কেল না, এটা কি টেনিস বল। কথাটা বুঝতে পারছো? টেনিস বল এটা। ওকে, তাহলে এটাকে আমরা বলবো স্ফেরিক্যাল শেপ। তাহলে s অরবিটালের আকৃতি কি? স্ফেরিক্যাল, বা বাংলাতে কি বলবো? গোলকাকার। ওকে, স্ফেরিক্যাল শেপ। ইংরেজিতে লিখো S P H E R I C A L, স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল, ঠিক আছে? স্ফিয়ার, স্ফিয়ার আমাদের পৃথিবীকে একটা স্ফিয়ার না, একটা গোলক। হ্যাঁ, কমলা লেবু চিন্তা করতে পারো, যা মন চায় চিন্তা করো, তোমার মাথায় যেটা আসে। ওকে, তাহলে s অরবিটাল কোন শেপের বলো? স্ফেরিক্যাল। আর বাংলাতে কি বলবো? গোলাকার নাকি গোলকাকার? অপশনে কিন্তু গোলাকারও থাকবে, আবার গোলকাকারও থাকবে। গোলকাকার, কাকার, বাপের ভাইয়ের, ঠিক আছে? কাকার, গোলকাকার। আচ্ছা ভাই, এস এর শেপ বুঝছি, এবার আসো ভাই পি এর শেপগুলো একটু দেখি। পি দেখো, আমরা জানি আমাদের যে পি অরবিটাল আছে, বা আমরা যে পি উপশক্তি স্তরের কথা বলতেছি, পি উপশক্তি স্তর কয়টা ভাগে বিভক্ত? তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে তোমার px, আরেকটা হচ্ছে pz, আরেকটা কি? তুমি আগে পরে লিখতে পারো, প্রবলেম। px মানে কি ভাই? px মানে হচ্ছে
আমাদের নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো অনলি কোন অক্ষের উপরে অবস্থান করবে? এক্স অক্ষের উপরে অবস্থান করবে। ওয়াই অক্ষে বা জেড অক্ষে ইলেকট্রন কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে পিএক্স। কথাটা বুঝতে পারছো? তুমি দেখতে পাচ্ছ যে এইখানে এগুলো কি, এই যে বৃত্তাকার দেখা যাচ্ছে না, এগুলো কি? দেখো প্রতিটা অরবিটাল এরকম দুইটা পোরশন আছে না, মানে কিডনির মতো এটা মনে করো, ঠিক আছে না? কিডনির মতো দেখা যাচ্ছে, ওকে, সিমের বিচির মতো, ঠিক আছে, ওকে। এইগুলাকে আমরা বলি লোব। কি বলা হয়? এই যে সিমের বিচির মতো যে অংশগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলোকে কি বলে? লোব, ওকে, লোব বলা হয়। তাহলে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকে একটা লোব আছে, আবার এক্স অক্ষের কি ঋণাত্মক দিকে আরেকটা লোব আছে, লোব। আর দুইটা লোব মিলে কি তৈরি হয়েছে? একটা অরবিটাল তৈরি হয়েছে, ওকে। এই জিনিসটাকে আমরা ইংরেজিতে বলে থাকি, এরকম শেপকে আমরা ইংরেজিতে বলে থাকি ডাম্বেল। দেখছো কোনো ডাম্বেল? মুগুর দেখছো? মুগুর দেখছো কখনো? মুগুর দেখো ভালো করে। তাহলে পি অরবিটালের আকৃতি কি শেপ? ডাম্বেল শেপ। কি শেপ? ডাম্বেল শেপ, ওকে। তাহলে যখন px ইলেকট্রন অনলি কোন অক্ষে থাকবে? দেখো x অক্ষে। যখন pz বলবো তখন ইলেকট্রন কোন অক্ষে থাকবে? z অক্ষে। আর যখন আমি py বলবো তখন ইলেকট্রন কোন অক্ষে থাকবে? y অক্ষে। এখন পরীক্ষার খাতায় তো তুমি এত সুন্দর 3D ছবি জীবনে আঁকতে পারবে না, কথাটা বুঝতে পারছো কিনা? পরীক্ষার খাতায় তুমি কিভাবে আঁকবা? দেখো পরীক্ষার খাতায় তুমি s এভাবে ড্র করবা, কালো। পরীক্ষার খাতায় তুমি s এভাবে ড্র করবা, বুঝতে পারছো? এটা হচ্ছে s। যদিও দেখতে এটা সার্কেল, বাট মনে মনে তুমি কি চিন্তা করবে? এটা একটা কি? টেনিস বল, বুঝতে পারছো? p কেমনে ড্র করবা পরীক্ষার হলে? এই যেভাবে। এটা হচ্ছে p, বুঝতে পারছো? এটা হচ্ছে p, এই যেভাবে ড্র করবে sp, ওকে। তাহলে s এর শেপ কি বলছে? স্ফেরিক্যাল, গোলকাকার। p এর শেপ কি? ডাম্বেল শেপ। p এর শেপ কি? ডাম্বেল শেপ। তাহলে p তিনটা অক্ষে ওরিয়েন্ট হতে পারে, x এ থাকতে পারে, y তে থাকতে পারে, আবার কি z এ থাকতে পারে, ওকে। আচ্ছা এবার আসো d এর গুলো আমরা একটু দেখি। দেখো d তে বলো তো ডাম্বেল কয়টা? না, দেখো দুইটা লোব মিলে একটা ডাম্বেল কি হয়? গঠিত হয়। তাহলে তুমি দেখো এই যে নীল কালারের দুইটা লোব আছে এখানে, নীল কালারের দুইটা লোব মিলে একটা ডাম্বেল তৈরি হবে। আবার এগুলা কি কালার? পিঙ্ক কালার না কি কালার বুঝতেছি না? মিষ্টি কালার, মিষ্টি কালার কোন কালার আছে? হ্যাঁ, ক্রিমসন রেড নাকি? আচ্ছা লাল কালার, যাই হোক ভাই। মেয়েরা কালার সম্পর্কে ধারণা রাখে বেশি, নানান কালারিং ড্রেস করে, আনারকলি ই কলি সেই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওকে। ওদের বাসায় লিপস্টিক আছে তো 50 কালারের, ঠিক আছে। এবার আসো, তাহলে নীল কালারের দুইটা লোব মিলে একটা ডাম্বেল, আবার লাল কালারের দুইটা লোব মিলে কি আরেকটা ডাম্বেল। তাহলে কয়টা ডাম্বেল বলো? দুইটা ডাম্বেল। তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলবো ডাবল ডাম্বেল। কি বলবো? ডাবল ডাম্বেল। তাহলে ডি গুলো হচ্ছে সব ডাবল ডাম্বেল। এস অরবিটালের লোব কি একটাই? ডি হচ্ছে ভাইয়া ডাবল ডাম্বেল। আচ্ছা তাহলে দেখো ডি হচ্ছে ডাবল ডাম্বেল। এবার তুমি একটু শেপগুলো মনোযোগ দিয়ে দেখো। মানে এস এর লোব একটাই। হ্যাঁ, এস এর লোব একটাই। এবার শোনো, ডি অরবিটালে যখন তুমি ডি এক্স ওয়াই লিখবা, ওকে, ডি এর প্রথম অরবিটাল হচ্ছে ডি এক্স,
xy মানে হচ্ছে তোমার যে ডাম্বেলগুলো থাকবে এগুলো থাকবে x আর y এর মাঝে। এই কথা বলো প্লিজ। তোমার যে ডাম্বেলগুলো থাকবে এগুলো থাকবে x আর y এর মাঝখানে। যখন dxz বলবা তখন তোমার ডাম্বেলগুলো থাকবে x আর z এর মাঝখানে। যখন dyz বলবা, মনোযোগ দাও, dyz বলবা তখন ডাম্বেলগুলো থাকবে y আর z এর কি মাঝখানে। ওকে, এই যে এই তিনটা, এটা এটা এটা। এবার একটু দেখো dx² - y² যেটা এইখানে দেখো নীল কালারের ডাম্বেলটা এক্স্যাক্টলি x অক্ষের উপরে আসছে না, আর লাল কালারের যে ডাম্বেলটা এটা এক্স্যাক্টলি কোন অক্ষের উপরে আছে, y অক্ষের উপরে আছে। তাহলে যখন dx² - y² অরবিটাল হবে ডাম্বেলগুলো এক্স্যাক্টলি x অক্ষের উপরে থাকবে আর y অক্ষের উপরে থাকবে। ওকে, আর যেটা dz² আছে দেখো এই ক্ষেত্রে দেখো z অক্ষ বরাবর একটা ডাম্বেল আছে আর মাঝখানে একটা রিং আছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে dz²। এখন তুমি প্রশ্ন করতে পারবে এই শেপ বিজ্ঞানীরা কেমনে পাইছে? কথাটা বুঝো। এই শেপ বিজ্ঞানীরা পাইছে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন আমরা পড়ছি না, শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ। তোমাদের মনে আছে কিনা জানি না, মনে নেই ম্যাক্সিমামলি, ঠিক আছে? মনে না থাকারই কথা, এমনি তো পড়াশোনা করো না, মনে থাকবে কেন? ওকে, ওই শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে এগুলা শেপ পাওয়া গেছে। এগুলো কিন্তু এমনি এমনি বিজ্ঞানীরা আন্দাজে শেপ দেবে, এগুলোর পিছনে অনেক কমপ্লেক্স ম্যাথমেটিক্স ইনভলভ আছে, বাট এগুলো তোমার এই লেভেলে জানার কোনো প্রয়োজন নেই। পরীক্ষার হলে তুমি ডি কেমনে আঁকবা দেখো, পরীক্ষার হলে তুমি ডি আঁকবা এইভাবে। পরীক্ষার হলে তুমি ডি এভাবে আঁকবা। এগুলো কিছু 3D শেপ, এগুলো হচ্ছে এক্স্যাক্টলি 3D শেপ। ওকে, বাট এক্সাম হলে তো তুমি এভাবে আঁকতে পারবে না, বুঝো নাই? সুন্দর হবে না। এই যে পরীক্ষার হলে কিভাবে আঁকবো দেখো, এস আঁকবো এইভাবে এক্সাম হলে, পি আঁকবো এইভাবে, ডি আঁকবো এইভাবে। সিম্পল ভাবে আঁকবা তুমি, তুমি বুঝলে হচ্ছে, স্যার বুঝা নিবে অটোমেটিক্যালি। ওকে, আচ্ছা ওকে। নেক্সট আসো এফ। বলো এফ এর মোট কয়টা গুণে দেখো তো? 7টা, দেখতে পাচ্ছ? দেখো এফ এর শেপগুলো অনেক জটিল না, অনেক কমপ্লেক্স, বুঝতে পারছো? অনেক কমপ্লেক্স। তো আমাদের এফ অরবিটাল নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমরা এফ আমাদের শেখার দরকারই নেই। আমরা শিখবো অনলি এস, পি আর কি ডি। তাহলে বলো এস অরবিটালের শেপ কেমন? স্ফেরিক্যাল। পি অরবিটালের শেপ কেমন? ডাম্বেল আকৃতির। ওকে, আর ডি অরবিটালের শেপ কেমন? ডাবল ডাম্বেল। ওকে, আঁকতে পারবো পরীক্ষা হলে? ওকে, আচ্ছা হ্যাঁ বলো। এবার এখানে একটু আমরা একটু আসি এবার। হ্যাঁ, দুইটা কালার বলতে জাস্ট লোবগুলোকে দেখো, প্রত্যেকটা লোবের কিন্তু কোঅর্ডিনেট আলাদা না, কথাটা বুঝো। তুমি যদি এগুলো এক্স ওয়াই জেড স্থানাঙ্কগুলো দেখো, প্রত্যেকটা লোবে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কি আসবে, স্থানাঙ্ক আসবে। তো এই জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য হচ্ছে ডিফারেন্ট কালার দিয়েছে। দেখো তুমি এটা ডিফারেন্ট কালার না দিলেও প্রবলেম নেই, ঠিক আছে? জাস্ট তুমি দেখে দেখে আঁকতে পারলেই হচ্ছে। এবার dz স্কয়ারের ক্ষেত্রে তো ডাবল ডাম্বেল লিখছি না, dz² এর শেপ এমনই। এই যে তোমার dz², এই যে উপরে একটা লোব, নিচে একটা লোব, আর মাঝখানে একটা কি রিং, এটা শেপই এমন। শোনো, এবার চলো আমরা একটু ডিটেইলসে দেখবো। এবার s এর ভিতরে ঢুকবো, যে s অরবিটালের ভিতরে কি আছে মনোযোগ করে শোনো। এবার ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়ব। এই দেখো এটা হচ্ছে 1s অরবিটাল না, এরকম অনেকগুলা ডট ডট দেখতে পাচ্ছি না আমরা, দেখতে পাচ্ছ? অনেকগুলা ডট দেখা যাচ্ছে না ছোট ছোট? এই ডটগুলা কি? এই ডটগুলি হচ্ছে তোমার ইলেকট্রনের লোকেশন। এগুলা কি? ইলেকট্রনের লোকেশন। মানে যখন তুমি নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনকে খুঁজছো তখন এই ডট ডট জায়গাগুলোতে কে ছিল? ইলেকট্রন ছিল। এই জায়গাগুলোতে তুমি কাকে খুঁজে পাইছো? ইলেকট্রনকে খুঁজে পাইছো। ওকে, এখন সবগুলো ডটকে যখন তুমি একসাথে কম্বাইন করছো তখন এটাকে দেখতে কিসের মতো লাগতেছে? গোলকের মতো লাগতেছে। কথাটা বুঝতে পারছো? রিয়ালিটিতে কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে আমি নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনকে খুঁজছি, যেই যেই জায়গাগুলোতে আমি ইলেকট্রনকে খুঁজে পাইছি ওই জায়গাগুলোকে কি করছি? একত্রিত করে একটা কি বানাইছি? একটা শেপ তৈরি করছি। ওই শেপটা দেখতে কিসের মতো? গোলকের মতো। এই জন্যই এস অরবিটালের শেপ হচ্ছে কি? গোলকাকার। কথাটা বুঝতে পারছো? স্ফেরিক্যাল শেপ। এবার একটু 2s এ আসো। 2s এ দেখো,
দেখো তো 2s এ এই যে মাঝখানে কি হলুদ না, এই হলুদ অংশটাতে ইলেকট্রন ছিল, আবার চারপাশে দেখতে পাচ্ছি এটা কি কালার, অনেকটা সবুজ কালার তো বলা যাবে এটাকে, আচ্ছা পেস্ট কালার যাই হোক। আচ্ছা দেখো এই অংশেও হলুদ, এই অংশেও তোমার ইলেকট্রন ছিল, কিন্তু এই হলুদ আর এই সবুজের মাঝখানে দেখতে পাচ্ছ একটা সাদা রিজিয়ন আছে, এই পর্যন্ত হলুদ আর সবুজের মাঝখানে একটা সাদা অঞ্চল দেখতে পাচ্ছ, সাদা অঞ্চল। এই সাদা অঞ্চলটা কি? এই সাদা অঞ্চলটা ওই অঞ্চল যে অঞ্চলে আসলে ইলেকট্রন নাই, কথাটা বুঝতে পারছো কিনা? যে অঞ্চলে ইলেকট্রন, এই সাদা রিজিয়নটাতে ইলেকট্রনকে পাওয়া যায় না। তাহলে যেই অঞ্চলে ইলেকট্রনকে পাওয়া যায় না বা যে অঞ্চলে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা শূন্য, ওই অঞ্চলটার নাম কি বলো? নোড। এটাকে কি বলে? তাহলে হলুদ অংশে পাইছি, সবুজ অংশে পাইছি, কিন্তু সাদা অংশে ইলেকট্রনকে আমি পাই নাই, এই সাদা অংশটার নাম কি? নোড। বুঝতে পারছো? এবার দেখো নোড কয়টা বলো এখানে? সাদা অঞ্চল কয়টা? একটা, এই জন্য 2s অরবিটালের নোড কয়টা? একটা। দেখো কত সুন্দর জিনিসগুলো। এবার আসো 3s অরবিটাল। দেখো তো এখানে সাদা অঞ্চল কয়টা আছে? দেখতে পাচ্ছ? এই যে হলুদ দিয়ে শুরু, তারপর হচ্ছে তোমার একটু সাদা অঞ্চল আছে একটু, তারপরে আবার সবুজ, আবার সাদা, আবার কি? হলুদ। তাহলে এখানে দুইটা সাদা অঞ্চল আছে, তার মানে এই দুইটা সাদা অঞ্চলে ইলেকট্রন ছিল না। তাহলে এখানে নোড তাহলে কয়টা? নোড হচ্ছে দুইটা। ওকে, এবার এগুলোকে আমি আরেকটু ডিটেইলস করে দেখতে পারি। দেখো এটা হচ্ছে আমাদের 1s ফুটবল, আমাদের পৃথিবীর মতো। ওকে, এর ভিতরে দেখো, ভিতরে এই যে এখানে ব্ল্যাক কালারের একটা সার্কেল দেখতে পাচ্ছ, ব্ল্যাক কালারের একটা রিজিয়ন আছে ভিতরে, এই রিজিয়নটাতে ইলেকট্রন নাই, এটাকে আমরা কি বলতেছি? নোড। ওকে, এবার দেখো 3s, দেখো ব্ল্যাক কালারের রিজিয়ন কয়টা? দেখো এই জায়গাটা পুরোপুরি ফাঁকা না, ভিতরে দেখো তো, এই দেখো পুরোটা ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে এখানে কোনো ইলেকট্রন নাই। আবার এইখানেও দেখো পুরো ব্ল্যাঙ্ক, কোনো ইলেকট্রন নাই। তাহলে দেখো, তাহলে তুমি জিনিসটাকে এইভাবেও আঁকতে পারো, আর তুমি যদি এটা প্রপারলি একদম 3D ভিজুয়ালাইজেশন করো তাহলে জিনিসটা দেখতে এরকম মনে হবে। ওকে, আমি আগে যখন স্টুডেন্ট ছিলাম আমি এগুলো কিচ্ছু বুঝতাম না, অনেস্টলি বলতেছি। স্যার আমি গেলে বলতো যে ওর এই অরবিটালের শেপ এবং আমাদেরও সেম অবস্থা। আরে ভাই তুমি তো বলে বিপদে ফেলেছিলাম, ঠিক আছে? এরপরে না বুঝলে অবশ্যই এটা আমার ব্যর্থতা, ঠিক আছে? চেষ্টা করতেছি, আই এম গিভিং মাই বেস্ট। এবার আসো, এবার একটা জিনিস করবো আমরা, নোডাল প্লেন। ওকে, নোডাল প্লেন জিনিসটা কি? দেখো এটা হচ্ছে আমাদের একটা px অরবিটাল। px মানে কি ভাই? ইলেকট্রন কোন অক্ষে থাকবে? x অক্ষে থাকবে। এবার দেখো তো এইখানে এটা একটা কাচের মতো একটা তল মনে হচ্ছে না? দেখো কাচের মতো একটা তল, এই তলটা কোন বিন্দু দিয়ে অতিক্রম করছে? এই তলটা অতিক্রম করছে নিউক্লিয়াসের মধ্য দিয়ে। কার মধ্য দিয়ে অতিক্রম করছে? তুমি দেখো এটা দুইটা লোবের ঠিক মাঝখান দিয়ে পাস করছে না এটা, এই কাচের মতো তলটা। ওকে, অর্থাৎ এখানে একটা তল বিবেচনা করব আমরা, যেই তলটা কার মধ্য দিয়ে অতিক্রম করবে? নিউক্লিয়াসের মধ্য দিয়ে অতিক্রম করবে, এবং এই তলের উপরে কিন্তু দেখো কোনো ইলেকট্রন নাই। আছে বলো? কোনো ইলেকট্রন আছে? ইলেকট্রন তো কোন অক্ষে আছে? x অক্ষে আছে, কিন্তু ওই কাচের মতো তলের উপরে কিন্তু কোনো ইলেকট্রন নাই। তার মানে আমরা এমন একটা তল বিবেচনা করতে পারি যে তলটা কার মধ্য দিয়ে অতিক্রম করবে? নিউক্লিয়াসের মধ্য দিয়ে অতিক্রম করবে, বাট এই তলের উপরে কোনো ইলেকট্রন পাওয়া যাবে না। এই তলটাকে আমরা বলে থাকি নোডাল তল। কি তল এটা? নোডাল তল, নোডাল প্লেন বলা হয়। নোডাল তলের সংজ্ঞা কি? নিউক্লিয়াসের মধ্য দিয়ে গমনকারী যেই তলের উপরে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা শূন্য তাকে বলা হয় নোডাল প্লেন বা নোডাল তল। ওকে, দেখো তো এখানে নোডাল তল কয়টা আছে? একটা। তাহলে p অরবিটালে নোডাল তল কয়টা থাকে? একটা। এবার দেখো যে 2py, এখানে একটা নোডাল তল আছে, অর্থাৎ এইবার ইলেকট্রন আছে তোমার y অক্ষ বরাবর। ওকে, আর এই তলটার উপরে কোনো ইলেকট্রন নাই। ওকে, এবার আসো pz, ইলেকট্রন আছে z অক্ষ বরাবর এবং এই তলের উপরে কোনো ইলেকট্রন নাই। এবার কোন অরবিটালের নোডাল তল কিভাবে বের করে? খুব সহজ, দেখো এটা কি অরবিটাল? এটা কি অরবিটাল? px। ওকে, তাহলে px এর নোডাল তল হবে, px এর নোডাল তল হবে yz। এই যে এখানে যে তলটা দেখতে পাচ্ছ এটা কোন তল? yz তল। ওকে, এটা যেই দুইটা অক্ষ মিসিং থাকবে ওই দুইটা অক্ষ নিয়ে তুমি কি বানাবা?
একটা তল তৈরি করব। এটা হচ্ছে ভাই 2py, বলো তো এখানে কোন দুটো অক্ষ মিসিং? x আর z হচ্ছে কি মিসিং। ওকে, তাহলে এই অরবিটালের নুডল তল কি হবে? x z, সিম্পল। এরপরে দেখো এটা হচ্ছে 2pz, তাহলে কোন দুটো অক্ষ মিসিং বলো ইশতিয়াক, কোন দুটো অক্ষ মিসিং? x আর y মিসিং, তাহলে এক্ষেত্রে নুডল তল কি হবে? xy। ওকে, এগুলো হচ্ছে আমাদের নোডাল প্লেন। তাহলে px এর নোডাল প্লেন কি ভাইয়া? yz, py এর কি? xz, pz এর কি? xy। এটা কিন্তু তোমরা এমসিকিউ তে থাকবে। আচ্ছা, এবার d তে আসি। দেখো d এর নোডাল তল কয়টা দেখতে পাচ্ছ বলো তো? d এর নোডাল তল কয়টা? দুইটা করে না? দুইটা করে। আচ্ছা, এবার d এর নোডাল তল কিভাবে বের করে? টেকনিক শিখাই দিই। দেখো এটা হচ্ছে তোমার dxy। দেখো বলো তো এখানে কোন অক্ষটা মিসিং? কোন অক্ষটা মিসিং? xy তে z অক্ষটা মিসিং না? যেই অক্ষটা মিসিং থাকবে তুমি কি করবা? তুমি এই x এর সাথে z লাগাই দিবা, y এর সাথে z লাগাই দিবা, তাহলে তুমি নুডল তল পেয়ে যাবে। এখানে আসো, বলো এটা কোন অরবিটাল? xz, কোন অক্ষটা মিসিং? y অক্ষটা মিসিং। তাহলে তুমি কি করবা? x এর সাথে y লাগাই দিবা আর z এর সাথে y লাগাই দিবা, তাহলে তুমি নুডল তল পেয়ে যাবে। শেষ। এবার আসো 3dyz, দেখো কোন অক্ষটা মিসিং? x অক্ষ মিসিং, তাহলে x এর সাথে y লাগাই দিবা, x এর সাথে z লাগাই দিবা, পেয়ে গেলাম আমরা। এটা কি আমাদের বলে? এটা হচ্ছে আমাদের 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার। এইটার ভাই নুডল তল কি হবে? এটা তোমাদের একটু কষ্ট করে মনে রাখবা। এই ক্ষেত্রে তোমরা একটু কষ্ট করে এটা মনে রাখবে। এটা হচ্ছে নুডল তল হচ্ছে x y = 0 আর হচ্ছে x y = 0, মানে দুইটা সরল রেখার সমীকরণ। বুঝতে পারছো? 3d x স্কয়ার মানে y স্কয়ার নুডল তল কি? x y = 0 এবং কি x y = 0, সরল রেখার সমীকরণ। একটু কষ্ট করে তোমরা মনে রাখবা। আচ্ছা, এবার দেখো 3dz স্কয়ার, দেখতে পাচ্ছ এই 3dz স্কয়ারের উপরে যে একটা কোণক আঁকছে না, দেখতে পাচ্ছ কোণক? একটা কোণ আঁকছে কিনা? আইসক্রিমের কোণ। ওকে, তাহলে উপরে একটা কোণ আছে, নিচে একটা কোণ আছে। তাহলে এই ক্ষেত্রে তোমার নোডাল প্লেন হবে দুইটা কোনিক্যাল নোডাল প্লেন। এগুলোকে বলা হয় টু কোনিক্যাল নোডাল প্লেন। টু কোনিক্যাল নোডাল প্লেন। ওকে, তাহলে কোনটা নোডাল প্লেন কি বের করা যাবে? ওকে, আচ্ছা চলো এবার আমরা একটু নোড নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো বলো আমাদের নোড কয় প্রকার? নোড হচ্ছে তোমার দুই প্রকার। একটা হচ্ছে তোমার রেডিয়াল নোড আর একটা কি অ্যাঙ্গুলার নোড। রেডিয়াল নোড কি? ডিসটেন্স, আর অ্যাঙ্গুলার নোড কি? প্লেন বা তল। ওকে, রেডিয়াল নোড ভাই কিভাবে বের করে? এই ফর্মুলা দিয়ে বের করে, n - l - 1 এই সূত্র দিয়ে বের করে যে রেডিয়াল নোড। আর অ্যাঙ্গুলার নোড বের করার সূত্র কি? জাস্ট স্মল l। ওকে, আর টোটাল নোড কিভাবে বের করে? রেডিয়াল নোড প্লাস অ্যাঙ্গুলার নোড। তাহলে এই দুটাকে যোগ দিলে কত আসবে? n - 1। ওকে, আচ্ছা তোমাকে জাস্ট আমি एग्जांपल দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আমি তোমাকে দিলাম একটা অরবিটাল দিলাম ভাইয়া 4p। তাহলে তোমাকে বললো এই অরবিটালে কয়টা রেডিয়াল নোড আছে আর কয়টা অ্যাঙ্গুলার নোড আছে তুমি বের করো। তাহলে দেখো রেডিয়াল নোড সূত্রটা কি ছিল? n - l - 1। দেখো p এর বামে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে n এর ভ্যালু, এটা কত? 4। আচ্ছা বলো p এর জন্য আমরা l কত বসাই? 1। তাহলে রেডিয়াল নোড আছে দুইটা, আর অ্যাঙ্গুলার নোড কয়টা আছে? অ্যাঙ্গুলার নোড কয়টা আছে? অ্যাঙ্গুলার নোড বের করার সূত্র কি? l। তাহলে p এর জন্য l এর মান কত? 1। তাহলে রেডিয়াল নোড দুইটা আছে, অ্যাঙ্গুলার নোড কয়টা আছে? একটা। তাহলে টোটাল নোড কয়টা হলো? 3টা। বের করতে পারবো না এভাবে? আচ্ছা, তোমাদের বাড়ি কাজ দিচ্ছি, তোমরা কয়েকটা অরবিটালের রেডিয়াল নোড বের করবা আর অ্যাঙ্গুলার নোড বের করবা।
তো তোমরা এই অরবিটালগুলোর রেডিয়াল নোড আর অ্যাঙ্গুলার নোড বের করবা। ওকে, আর একটা কাজ বলি, সবাই এই চারটা লিখো, লিখে এটা বাসায় এটা কমপ্লিট করে নিয়ে আসবা, ঠিক আছে? হ্যাঁ, আগে তাহলে কাজ কি বলো, এই অরবিটালগুলো কি বের করবা? প্রতিটা অরবিটালে কয়টা রেডিয়াল নোড আছে আর কয়টা অ্যাঙ্গুলার নোড আছে বের করবা। এটা বের করবা, আর কি বের করবা? এই চারটা কমপ্লিট করে নিয়ে আসবে কোন অরবিটালের নোডাল প্লেন কি কি, ঠিক আছে? এটা কাজ থাকবে। বুঝছো, এখান থেকে কোশ্চেন আসবেই এই অরবিটালের শেপ এবং নোডাল প্লেন থেকে। আজকে তাহলে এতটুকুই, আগামী ক্লাসে আমরা ইলেকট্রনিক